আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাটপাড়ি। বাটপাড়ি নর্মালি কখন হয়? যে সমাজে বঞ্চনা বেশি আছে, যে সমাজে শোষণটা বেশি আছে, সেই সমাজে যারা চুরি করতে করতে সিদ্ধহস্ত হয়ে গেছে, বাটপাড়ি করতে করতে সিদ্ধহস্ত হয়ে গেছে, ডাকাতি করতে করতে অনেক বেশি পরিপক্ক হয়ে গেছে, তারা আধিপত্য বিস্তার করে এবং তারা কি করছে, ছিচকে চোর থেকে ধীরে ধীরে ডাকাত হয়, তারপরে বিশ্ব ডাকাত হয়, তারপরে বাটপার হয়, বিশ্ব বাটপার হয়। আমাদের বাংলাদেশে আমরা সেই জিনিসটাই দেখতে পাই সব সময়। আমাদের কোভিডের সময় আমরা একজনকে দেখেছিলাম হাসিনা সরকারের সাথে, শাহেদ আলম বলে একজন ছিল, শাহেদ বলে একজন ছিল, বাটপাড়ি করেছিল। রিক্সার লাইসেন্স অথবা মানুষের যেই কোভিডের যে টেস্টের যে রেজাল্টগুলো সেগুলো নিয়ে বাটপাড়ি করেছিল এবং বাংলাদেশের সমাজে অনেক অনেক বেশি নাম কামিয়েছিল। আমাদের এখন শাসনতন্ত্রে যারা আছে তারাও তো এনজিও ব্যবসা করেছে, ক্ষুদ্র ঋণের ব্যবসা করেছে এবং ক্ষুদ্র ঋণের ব্যবসাটাকে বাংলাদেশের সমাজে এনজিও ব্যবসাটাকে অনেক বাটপাড়ি ব্যবসা হিসাবে সবাই চিনে। কারণ এরা যেটা করে, বাংলাদেশের দারিদ্রটাকে এরা বিক্রি করে কি করে, বাইরের দেশ থেকে নানা রকমের সাহায্য সহযোগিতা নিয়ে আসে এবং সেগুলা দিয়ে তারা কি করে রাজার হালে থাকে এবং বাংলাদেশের জনগণকে শোষণ করে। আমরা যদি গ্রামীণ ব্যাংকের ইতিহাসটাকে জানি, ইতিহাসটা কি, তারা গরিব লোকজনকে চড়া সুদে ঋণ দিয়েছে এবং ঋণ দিয়ে তাদের কাছ থেকে ঋণের সুদটা আদায় করেছে, ঋণের আসলটা আদায় করেছে। গরিবের শ্রমটাকে ইউজ করে তারা কি করেছে, নিজেদের যে সম্পদ, অল্প সম্পদ, সেটাকে তারা হাজার হাজার লক্ষ লক্ষ গুণে বাড়িয়ে নিয়েছে। তারা কি করেছে, সরকারের সাথে যোগ সাজসে, যেমন গ্রামীণ ব্যাংকে যে টাকাটা, সেই টাকাটা দিয়েছে আমাদের হুসেন মোহাম্মদ এরশাদ সরকার দিয়েছিল, আমাদের খালেদা সরকার দিয়েছিল, আমাদের হাসিনা সরকার দিয়েছিল। খুব বড় একটা টাকা কিন্তু সরকার থেকে গ্রামীণ ব্যাংকে ইনভেস্ট করা হয়েছিল এবং সেই টাকাতে গ্রামীণ ব্যাংক ব্যবসা করেছে। সেই ব্যবসার কিছু একটা ভাগ সরকারকে দিয়েছে আর বড় একটা ভাগ নিজেরা রেখে দিয়েছে। এখন তারা কি করেছে, সরকারকে গ্রামীণ থেকে তারা মোটামুটি বাদই দিয়েছে, কেননা 25% থেকে মনে হয় 10%-এ নামিয়ে এনেছে। তার মানে এখন তারা মোটামুটি 90% প্রফিট গ্রামীণ ব্যাংক নিজেরা রেখে দিবে। লাভটা এখন এত বিশাল হয় যে তারা গ্রামীণে এখন সরকারের সেইংটাকে কমা দিচ্ছে, সরকারের প্রফিট পোর্শনটাকে তারা কমিয়ে দিচ্ছে। তার মানে যারা এখন আছে গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনাতে, বড় একটা অংশ হচ্ছে চড়া সুদে লোকজনকে শোষণ করার একটা হাতিয়ার হিসেবে গ্রামীণ ব্যাংকে তারা ইউজ করছে এবং তারা বাটপাড়ি করছে, তারা জনগণকে শোষণ করছে এবং তারা যা করছে, বাংলাদেশের ইকোনমি যেহেতু গত 9 মাস প্রচণ্ড রকম গতিতে নিচের দিকে পড়ে যাচ্ছে, জিডিপি যেহেতু ক্রমাবনতি ঘটছে, কর্মসংস্থান যেহেতু লোকজন হারাচ্ছে, রিক্সা টিক্সা যারা চালাচ্ছে তাদেরকে যেহেতু নানা রকমের বাধা দেওয়া হচ্ছে, সুতরাং দেখতে পাচ্ছে এখন লোকজনের হাতে অপশান হচ্ছে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে টানাটানি করা। তার মানে যেটা দেখা যাচ্ছে, নিজেদের ব্যবসা ফুলানো ফাফানোর জন্য আমাদের বাটপাড়ি যে ব্যবসাটা আছে, এনজিও কেন্দ্রিক যে ব্যবসাটা আছে, আমাদের ডক্টর ইউনূসের গ্রামীণ কেন্দ্রিক যে ব্যবসাটা আছে, তারা বাংলাদেশে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাংলাদেশের ইকোনমিকে তারা কি করছে, ইকোনমিতে তারা লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে। লাল বাতি মানে কি, ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে। এখন এই যে বাটপাড়ির ব্যবসা, তারা বেসিক্যালি বিদেশিদের দালাল হিসেবে কাজ করে এবং বিদেশিদের স্বার্থের জন্য তারা এখন আবার কি করছে, বাংলাদেশের তেল গ্যাস এগুলো তো বিদেশিদেরকে দেয়া হয়ে গেছে, এখন তারা কি করছে, এখন তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনাগুলো তারা বাইরের হাতে দিয়ে দিতে চাচ্ছে। বাংলাদেশের বন্দরটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা ইস্যুতে অনেক বড় একটা এলিমেন্ট। কেননা বাংলাদেশের যে কোনো একটা সাপ্লাই চেইনকে তো আপনার যাতে আনএফেক্টেড হয় সেটা রাখতে হবে। যেহেতু বাংলাদেশ চারদিকে ভারত বেষ্টিত, সুতরাং সমুদ্রপথটাকে যদি
আমরা ফ্রি করে রাখতে না পারি, আমরা যদি সেটা সিকিউরিটি নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো রকম আপৎকালীন অবস্থায়, যুদ্ধকালীন অবস্থায় বাংলাদেশ ভারত থেকে সাপ্লাই পাবে না। তাহলে বাংলাদেশের সমুদ্র বন্দরটা হতো বাংলাদেশকে সেই সাপ্লাইটা নিশ্চিত করতে পারত। এখন সেই বন্দরের ব্যবস্থাপনা যদি বাইরেদের কাছে দিয়ে দেওয়া হয়, তার মানে কি দাঁড়াবে? তার মানে বাংলাদেশ তার জাতীয় নিরাপত্তা ইস্যুতে অনেক অনেক কম্প্রোমাইজ করছে। সেজন্যই বাংলাদেশের সমাজে এটা নিয়ে অনেক আন্দোলন হতো। কিন্তু আমাদের বর্তমান ইউনূস সরকার, যারা জনগণের সরকার না, যারা জনগণের জন্য কাজ করার জন্য জুলাইতে হাজার হাজার ছেলেপেলের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে এসেছে, তারা এখন বাংলাদেশিদের সাথেই কী করছে? বেইমানি করছে। বাংলাদেশিদের সাথেই কী করছে? তাদের বাটপাড়ি চেহারাটাকে প্রকাশ্যে নিয়ে আসছে। এবং সেটা আমরা দেখতে পাই, নির্বাচন দেওয়ার কথা ছিল, নির্বাচন দিয়ে তাদের খুব দ্রুত তাদের যে কাজে তারা সফল ছিল সে কাজে চলে যাওয়ার কথা ছিল, তারা সেটা তো করছেই না। তাদের সম্পদ বিবরণী প্রকাশ করার কথা ছিল 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, 9 মাস 10 মাস চলে গেল, এখনও তারা দিচ্ছে না। সম্পদ তারা কীভাবে অর্জন করছে সেটা আমরা পত্রপত্রিকার মারফতে দেখেছি। আমি বলেছিলাম যে 1000 থেকে লক্ষ গুণ বেশি গতিতে তারা গত সরকারের তুলনায় সম্পদ অর্জন করছে। আমরা বলেছিলাম যে কোনো রাজনৈতিক দলের সরকারের সাথে আমাদের এই যে ইউনূস সরকারের পার্থক্যটা হচ্ছে, ইউনূস সরকার হচ্ছে প্রচণ্ড রকমের বৈষম্যের সরকার। কারণ হচ্ছে তাদের পরিচিত লোকজন কম। যেমন আমরা দেখতে পাই যে এনজিও নিজেরা আর কি খেয়ে পরে দেশকে লুটেপুটে খেয়ে দিচ্ছে। কিন্তু যদি রাজনৈতিক সরকার হতো, পুরো বাংলাদেশে তাদের নেতানেত্রী আছে, তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করতো, যার ফলে বৈষম্যটা অনেক অনেক গুণ কম হতো। সুতরাং হাসিনার বিরুদ্ধে আমরা বৈষম্যের কথা বলি, হাসিনার বিরুদ্ধে আমরা স্বৈরাচারের কথা বলি, ফ্যাসিজমের কথা বলি। আমি একটা হিসাবে বলেছিলাম যে এই সরকার হচ্ছে 1000 থেকে লক্ষ গুণ স্বৈরাচার এই হিসাবে। সুতরাং আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। সেখানে আপনাদের ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি, আমার কথা বলি, আপনার কথা বলি, আমাদের কথা বলি। বাংলাদেশ যাতে এগিয়ে যায় সেটা নিয়ে কথা বলি। আপনারা সেখানে ইনক্লুড হবেন, আমন্ত্রণ থাকলো।